আমার নতুন বিয়ে হয়েছে, তারপরেও আমি আমার স্বামীকে এখনো মন থেকে মেনে নিতে পারিনি। কারণ আমার বিয়ের আগে আমি একটা ছেলেকে ভালোবাসতাম। আমি তো আমার বয়ফ্রেন্ডের সাথে এখনো লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলি। কাল সকালবেলা যখন আমার স্বামী নাস্তা খাবার পর তার অফিসে চলে যায়, তখন আমার বয়ফ্রেন্ড আমারে ফোন দেয়। আমি তো লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে কথা বলতেছিলাম, যেমনটা প্রতিদিনই করি। হঠাৎ করে আমার শাশুড়ি আম্মা পিছন থেকে এসে বলল, বৌমা তোমার কি ফোনে কথা বলা হয়েছে? যদি ফোনে কথা বলা হয়ে থাকে তাহলে একটু আমার রুমে আসো। আমি তো তখন খুবই তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিয়ে আমার শাশুড়ি আম্মার রুমে চলে যাই। আমার শাশুড়ি আম্মার রুমে যাবার সাথে সাথে আমার শাশুড়ি আম্মা তো আমাকে বলল, ওই ছেলেটার সাথে তোমার কতদিনের সম্পর্ক? শাশুড়ি মায়ের মুখে এই কথাটা শোনার পর তো আমি একদম অবাক হয়ে গেলাম। কিছুক্ষণের জন্য আমি একদম চুপ হয়ে গেলাম। আমি তো একটা কথাও আর বললাম না। আমার শাশুড়ি আম্মা আমাকে বলল, আচ্ছা তুমি আমাকে বলো, আমি কাউকে বলবো না। আমার শাশুড়ি আম্মা আমাকে আবারও বলল, তুমি একদমই ভয় পেও না, তোমার সাথে ওই ছেলেটার কতদিনের সম্পর্ক? তখন আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা 4 বছরের সম্পর্ক। তখন আমার শাশুড়ি আম্মা আমাকে বলল, তুমি কি সেই ছেলেটার সাথে থাকতে চাও নাকি আমার ছেলের সাথে থাকতে চাও? তখন আমি পাস কোনো কিছুই না ভেবে আমি এক কথাই বলে দিলাম, আমি আমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাই। তারপর আমার শাশুড়ি আম্মা আমাকে বুঝিয়ে বলল, দেখো এখন যদি তুমি তোমার বয়ফ্রেন্ডের কাছে ফিরে যেতে চাও তাহলে আমাদের দুইটা ফ্যামিলির মান সম্মান চলে যাবে, আর তোমার বাবা মাও তো কাউকে মুখ দেখাতে পারবে না। তার চেয়ে বরং তুমি তোমার বয়ফ্রেন্ডরে ভুলে যাও, আমার ছেলের সাথে মন দিয়ে সংসারটা করো। তখন শাশুড়ি মায়ের মুখে এই কথা শোনার পর আমার ভীষণ রাগ হয়ে গেল। আমি তো আমার শাশুড়ি আম্মার মুখের পর বলে দিলাম, আজ হোক কিংবা কাল কিংবা 2 বছর পর হলেও আমি আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব। তখন আমার শাশুড়ি আম্মা বলল, তুমি যেহেতু আগে পিছে চলেই যাবে তাহলে এখনই যাও, আর এখানে থেকেই বা কি করবে? আর একটা কথা, তোমার যেহেতু আগে থেকেই তোমার বয়ফ্রেন্ডের সাথে সম্পর্ক ছিল 4 বছরের, তাহলে তুমি আমাদের বিয়ের আগে বলনি কেন? তখন আমি আমার শাশুড়ি আম্মাকে বললাম, মা আমি আমার ফ্যামিলির চাপে পড়ে আপনাদের কোনো কিছুই জানাতে পারিনি। তারপর আমার শাশুড়ি আম্মা আমাকে আবারও বোঝায়, দেখো তোমার সংসার হয়েছে, তোমার নতুন বিয়ে হয়েছে, এবার তুমি তোমার সংসারে একটু ফোকাস করো। কিন্তু আমার শাশুড়ি আম্মার মুখে এই কথা শুনে আমার ভীষণ রাগ হয়। তখন আমার শাশুড়ি আম্মাকে আমি বলি, আপনার ছেলেকে আমি 2 বছর পরে হলেও ডিভোর্স দিয়ে দিব, কারণ আমি আপনার ছেলেকে একটুও ভালোবাসি না। আপনার ছেলের সাথে আমি সংসারটা করতেই চাই না। আর আপনার ছেলে যদি এরকম করে আমার সাথে সংসার করে তাহলে আপনার ছেলে কি কখনো সুখী হতে পারবে? তখন আমার শাশুড়ি আম্মা আমার মুখ থেকে এই কথা শোনার পর বলল, আচ্ছা তোমাকে আর এখানে থাকতে হবে না, আজই আমি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করে দিব। তারপর রাতে যখন আমার স্বামী হাসিব অফিস থেকে বাসায় চলে আসে, আমার শাশুড়ি আম্মা তাকে সবকিছু খুলে বলে। কিন্তু আমার স্বামী আমাকে কোনো কিছুতেই ডিভোর্স দিতে চাচ্ছিল না, সে তো রাজিই হচ্ছিল না আমাকে ডিভোর্স দেওয়ার জন্য। এক পর্যায়ে আমার শাশুড়ি মায়ের জোরাজুরিতে আমার স্বামীও আমাকে ডিভোর্স দিতে রাজি হয়ে যায়। আমার স্বামী যখন আমাকে ডিভোর্স দিতে রাজি হন তখন আমার ভীষণ খুশি লাগতেছিল। তারপর দিন সকালবেলা কাজী অফিসে গিয়ে আমাদের দুজনের ডিভোর্স হয়ে যায়। আমাদের ডিভোর্সের পর আমি তখনই আমার বাবার বাড়িতে চলে যাই। আর আমার বাবার বাড়িতে যাবার পর আমার বাবা আমাকে জিজ্ঞাসা করছিল, কি মা তুই একাই যে আসলি, জামাই আসেনি তোর সাথে? তখন আমি আমার বাবাকে বললাম, বাবা আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে তারপরে তোমার বাড়িতে চলে এসেছি। আমার মুখে এই কথাটা শোনার পর আমার বাবা আমাকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দেয়। আর আমার বাবা মা দুজনই একসাথে কান্না করতেছিল। তখন আমি তাদের বললাম, আমি ওর সাথে কখনোই সংসারে সুখী হতে পারবো না, কারণ আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি, যার কারণে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছি। আমার মা তো কান্না করতেছিল আর আমাকে বলতেছিল, হাসিব তোকে কত ভালোবাসে তুই জানিস? তখন আমি আমার মাকে বললাম, আমি হাসিবের সাথে সংসারটা করতে চাই না, তোমরা কেন বুঝতে পারো না? আমার মা তখন আবারও বলল, হাসিবদের ফ্যামিলির সবাই ভীষণ ভালো। তখন আমার বাবা আমাকে বলল, তোকে আজ থেকে আমি আর কোনো কিছুই বলবো না, তোর মন যা চায় তুই সেটাই করিস, কিন্তু একটা কথা মনে রাখিস, আজ থেকে তুই আমাদের রিজিক কেড়ে নিলি। তখন আমি আমার বাবাকে বললাম, রিজিক কেড়ে নিলাম মানে? আমি তো কোনো কিছুই বুঝতে পারলাম না যে আমি তোমাদের রিজিক কিভাবে কেড়ে নিলাম, প্লিজ আমাকে বলো না। তারপর আমার মা আমাকে বলল, হাসিবের বাবা ছোটকাল থেকেই তোর বাবার বন্ধু ছিলেন, তোর বাবা যখন থেকে অসুস্থ তখন থেকে হাসিবের বাবা আমাদের সংসারটা চালান, আমাদের সংসারের যাবতীয় খরচ তো হাসিবের বাবা বহন করেন। শুনেছি আগামী মাসে নাকি তোর জন্য ঢাকা শহরে একটা ফ্ল্যাটও কিনে দিবেন হাসিবের বাবা। ওদের মতো একটা ফ্যামিলিকে তুই ছেড়ে আসলি, তুই নিজের পায়ে নিজেই কুড়াল মারলি। তখন আমি আমার মাকে বললাম, মা এইসব কথা তোমরা আগে থেকে আমাকে বলনি কেন? তখন আমার মা আমাকে বলল, আসলে তুই যদি এসব কথা জানতি তাহলে তুই হাসিবদের ফ্যামিলিতে অনেক ছোট হয়ে থাকতি, যার কারণে হাসিবের বাবা মা কখনোই চাইনি যে এইসব বিষয় তুই জানিস, যার কারণে এই কথাগুলো তোকে আমরা আজও বলতে পারিনি। তারপর তো আমি ভীষণ কান্না করতে লাগি। এক পর্যায়ে কান্না করতে করতে আমি আমার বয়ফ্রেন্ডরে ফোন দেই। আমি তো তাকে জানাই যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে বাসায় চলে এসেছি, এবার তুমি আমাকে এসে নিয়ে যাও। কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি যে আমার বয়ফ্রেন্ড আমার সাথে এইরকম করে প্রতারণা করবে। আমার বয়ফ্রেন্ড তো আমার বিয়ের পরেও আমার সাথে সম্পর্ক চালিয়ে গেছেন শুধুমাত্র আমার শ্বশুর বাড়ির সম্পত্তি দেখে। যখন আমার বয়ফ্রেন্ড জানতে পেরেছে যে আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছি, এখন তো আমার কাছে আর কোনো কিছুই নেই। তারপর থেকেই তো সে আমার নাম্বারটা পর্যন্ত ব্লক করে দিয়েছে। জানি না এখন আমার কি করা উচিত। তবে এই স্টোরিটা শেয়ার করার কারণ হলো আমার মতো অন্য মেয়েরা যেন এই ভুলটা আর না করে। আচ্ছা যাই হোক, এটা কিন্তু এক আপুর লাইভ স্টোরি ছিল।